নমস্কার। আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পের বাগিচায়। বাংলা সাহিত্যের সুবিশাল বাগান থেকে তুলে আনা কিছু ছোট বড় গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের বাগিচা। আমাদের নতুন প্রয়াস হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা হেমলক। ভাষ্য পাঠে আমি রচনা, লেখকের ভূমিকায় শ্রীপর্ণা, ত্রিশিতের ভূমিকায় অভিক, বড় সাহেব পরিতোষ মুখার্জির ভূমিকায় সিদ্ধার্থ, নীলকণ্ঠ ও অন্যান্য চরিত্রে অগ্নিশ, শব্দগ্রহণ ও আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের হেমলক। ত্রিশিত অফিসে নিজের ছোট্ট ঘরটাতে বসে একটা কপি লিখছিল। চিফ রিপোর্টার সুপ্রকাশ দা তার ঘরে ঢুকলেন। তাকে দেখে ত্রিশিত চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, কপিটা প্রায় হয়ে গেছে দাদা, আর মিনিট 10 মধ্যে আপনার চেম্বারে গিয়ে দিয়ে আসছি। সুপ্রকাশ দা বললেন, ওটা পরে দিলেও চলবে, তারা নেই। আসলে বড় সাহেব মানে আমাদের মালিক এসেছেন, তিনি তার চেম্বারে ডাকছেন তোমাকে। ত্রিশিত কথাটা শুনে একটু ঘাবড়ে গেল। মালিক মানে পরিতোষ মুখার্জি? বেশ রাশভারী লোক, এ রাজ্যের একজন অন্যতম শিল্পপতি। ত্রিশিত মাত্র বছর 2 হলো এই খবরের কাগজের অফিসে সাংবাদিক হিসাবে চাকরি করছে। কাগজের বিনোদনের পাতাটা সেই দেখে। এই 2 বছরের মধ্যে 2-4 বার সে মালিকের মুখোমুখি হয়েছে কয়েকটা অনুষ্ঠানে, তবে সৌজন্য বিনিময় ছাড়া কোনো কথাবার্তা কোনোদিন হয়নি, হবার কথাও নয়। তার মতো কনিষ্ঠ সাংবাদিককে তেমন প্রয়োজন হয় না মালিকের। কাগজের সম্পাদক আর চিফ রিপোর্টার ছাড়া কারো সঙ্গেই বিশেষ কথা বলেন না তিনি। কাজের প্রয়োজনে ত্রিশিতকে মাঝে মাঝে বিনোদন জগতের নানা সেলিব্রিটির সঙ্গে কথা বলতে হয়, তাদের নিয়ে কাগজে লিখতে হয়। তবে কি তাদের মধ্যে কেউ কোনো অভিযোগ জানিয়েছে মালিকের কাছে? ত্রিশিত সুপ্রকাশ দাকে বলল, রিপোর্টিং এ কোথাও কোনো ভুল করে ফেলেছি নাকি? কেউ কোনো কমপ্লেন করেননি তো? সুপ্রকাশ দা বললেন, সম্ভবত তা নয়। তাহলে চিফ রিপোর্টার হিসেবে তিনি প্রথমে আমার কাছেই জবাব দিয়ে চাইতেন, যেমন চেয়ে থাকেন। কারণটা আমি ঠিক জানি না, গিয়ে দেখো উনি কি বলেন। এই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। সুপ্রকাশ দা ঘর থেকে চলে যাবার পর ত্রিশিত ওয়াশরুমে গিয়ে যথাসম্ভব ফিটফাট হয়ে নিল। তারপর রওনা হলো বড় সাহেবের চেম্বারের দিকে। চেম্বারের বাইরে যে বেয়ারা দাঁড়িয়েছিল, ত্রিশিত তাকে মালিক ডেকেছেন জানাতেই সে চেম্বারে ঢুকে কয়েক মুহূর্তের মধ্যে ফিরে এসে বলল, যান, ভেতরে যান। বড় সাহেবের চেম্বারে প্রবেশ করল ত্রিশিত। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল ঘরটার ঠিক মাঝখানে ওক কাঠের বিরাট সেক্রেটেরিয়েট টেবিলের ওপাশে রিভলভিং চেয়ারে বসে আছেন বড় সাহেব পরিতোষ মুখার্জি। ত্রিশিত তার উদ্দেশ্যে বলল, গুড আফটারনুন স্যার। বড় সাহেব মৃদু হেসে চোখের ইশারায় সামনের চেয়ারে বসতে বললেন। তার নির্দেশ পালন করে টেবিলের ওপ্রান্তে মুখোমুখি একটা চেয়ারে ত্রিশিত বসল। টেবিলের ওপর একটু ঝুঁকে পড়ে নাকের ডগায় নেমে আসা বাইফোকালের উপর দিয়ে তিনি কয়েক মুহূর্ত ত্রিশিতের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর প্রশ্ন করলেন, হেমলক শব্দটা শুনেছেন? যদিও পরিতোষ মুখার্জি 60 আর ত্রিশিতের বয়স 27, মানে বয়সে সে অনেকটাই ছোট, তবুও সবাইকে আপনি সম্ভাষণ করে কথা বলাই বড় সাহেবের অভ্যাস। ত্রিশিত জবাব দিল, হ্যাঁ স্যার, শুনেছি। মানে জানেন কি বলুন তো? এক ধরনের উদ্ভিদ, এর পয়জন হেমলক, বিষাক্ত প্রজাতির। গ্রিক দার্শনিক সক্রেটিসকে এই হেমলকের রস পান করিয়ে হত্যা করা হয়েছিল। ভেরি গুড। প্রশংসাসূচকভাবে কথাটা বলে সোজা হয়ে বসলেন বড় সাহেব। এবার ভয়টা একটু কাটল ত্রিশিতের। তার মনে হলো বড় সাহেব বকাঝকা করার জন্য ডাকেননি তাকে। মুখার্জি সাহেব এরপর বললেন, এই হেমলক কথাটা শুনে আর কিছু মনে আসছে আপনার? ত্রিশিত একটু ভেবে নিয়ে বলল, হ্যাঁ স্যার,
একটা সফট ড্রিঙ্কস, হেমলক নাম, বাজারে ইদানিং বেশ চলছে। খেয়ে দেখেছেন? কেমন? প্রশ্নটা শুনে একটু ইতস্তত করে তৃষিত জবাব দিল, মানে হ্যাঁ স্যার, ভালো। বাজার চলতি সফট ড্রিঙ্কসগুলোর থেকে একটু অন্যরকমই ঠান্ডা পানীয়, বেশ ভালো। আপনি জানেন নিশ্চয়, রেনবো নামে আমারও একটা সফট ড্রিঙ্কস কোম্পানি আছে। রেনবোর থেকে হেমলকের স্বাদ কি ভালো? আপনি নিশ্চয়ই খেয়েছেন। তৃষিত এবার বেশ অস্বস্তিতে পড়ে গেল। রেনবোর থেকে হেমলকের স্বাদ যথেষ্ট ভালো, কিন্তু সেটা খোদ রেনবোর মালিকের সামনে বলা উচিত হবে কিনা তা বুঝে উঠতে পারল না তৃষিত। তাকে চুপ করে থাকতে দেখে বড় সাহেব তার রিভলভিং চেয়ারটা এপাশে ওপাশে ঘোরাতে ঘোরাতে বললেন, আপনার নিশ্চুপ থাকার কোনো কারণ নেই। সত্যিটা সবসময় সত্যিই হয়। আপনারও এই জবাবটা আমি দিচ্ছি। রেনবোর থেকে হেমলক স্বাদে ভালো। আর শুধু রেনবোর থেকে নয়, অন্যান্য যেসব দেশীয় ঠান্ডা পানীয় আছে তাদের সবার থেকে হেমলকই স্বাদে ভালো। আর এই ব্যাপারেই একটা আলোচনার জন্য আপনাকে ডেকেছি। বড় সাহেবের কথা শুনে মৃদু বিস্মিত হয়ে তৃষিত তাকালো তার দিকে। বড় সাহেব সোজা হয়ে বসে বলতে শুরু করলেন, হ্যাঁ, ওই স্বাদের জন্যই হেমলক পেছনে ফেলে দিচ্ছে আমাদেরকে। বড় বড় বহুজাতিক সংস্থার নরম পানীয়র কথা বাদই দিচ্ছি, কিন্তু আমরা যারা মাঝারি বা ছোটখাটো নরম পানীয়ের ব্যবসা করি তার অনেক টাকা খরচ করেও কিছুতেই পেরে উঠতে পারছি না হেমলকের সঙ্গে। অথচ হেমলক বহুজাতিক কোম্পানি তো নয়ই, এমনকি সে আমাদের থেকেও ছোট কোম্পানি। কিন্তু কি চাহিদা তার! হেমলক চাহিদা অনুযায়ী যোগান দিয়ে উঠতে পারছে না। যে একবার হেমলক খাচ্ছে সে অন্য কোনো পানীয় মুখেই তুলছে না। মুখার্জি সাহেব এ পর্যন্ত কথাগুলো বলার পর তৃষিত ব্যাপারটা কিছু আন্দাজ করে বলে উঠল, কিন্তু আপনাদের এ নিয়ে আশঙ্কার কি কারণ? বলছেন তো খুব ছোট কোম্পানি, চাহিদা অনুসারে বাজারে যোগানই দিতে পারছে না। বড় সাহেব বললেন, এটা বাজারে চাহিদা বাড়াবার একটা ব্যবসায়িক কৌশল হতে পারে। আবার যদি পুঁজি না থাকার কারণেও হয়, তবে বেশি দিন সে সংকট থাকবে না। যার জিনিসের বাজারে এত চাহিদা তার কিছুদিনের মধ্যেই পুঁজি তৈরি হয়ে যাবে, অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা বাড়াবে। তখন মুখ থুবড়ে পড়বে আমাদের মতো মাঝারি আর ছোট কোম্পানিগুলো। এ কথা বলে একটু থেমে মুখার্জি সাহেব বললেন, ওই পানীয়তে নিশ্চয়ই হেমলকের বিষ মেশানো হয় না, তবে তা খেলে তো কেউ বাঁচত না। তবে কিসের জন্য এমন স্বাদ সেটাই ধরতে পারছি না। হ্যাঁ, এটা ঠিকই যে প্রত্যেক পানীয় প্রস্তুতকারক সংস্থার একটা আলাদা আলাদা গোপন রেসিপি থাকলেও তা ৯৫%ই মোটামুটি একই হয় নরম পানীয়র ক্ষেত্রে। কিন্তু হেমলকের রেসিপিতে কি এমন গোপন রহস্য লুকিয়ে আছে যে তার কাছে আমরা পাত্তাই পাচ্ছি না? নাকি প্রযুক্তির বিশেষ কোনো ব্যবহার? অনেক সময় টেম্পারেচার, মিক্সিং ইত্যাদির সামান্য কৌশল স্বাদের পার্থক্য তৈরি করতে পারে। আপনাকে একবার তাদের কোম্পানিতে যেতে হবে, কথা বলতে হবে মালিকের সঙ্গে। আমাকে? বিস্মিতভাবে বলে উঠল তৃষিত। হ্যাঁ, আপনাকেই। আমাদের বিনোদন পাতার জন্য হেমলকের মালিক নীলকণ্ঠ গুপ্তর একটা ইন্টারভিউ নেবেন আপনি। সম্ভব হলে ফ্যাক্টরিটাও একটু ঘুরে দেখবেন, ছবি তোলারও চেষ্টা করবেন। নীলকণ্ঠবাবু যে আপনাকে রেসিপিটা জানিয়ে দেবেন সে আশা করি না, কারণ এমন বোকা তিনি নিশ্চয়ই নন। কিন্তু হয়তো তার কথার মধ্যে এমন কোনো সূত্র পাওয়া গেল যেটা শুনে আমরা হয়তো ব্যাপারটা সম্বন্ধে আন্দাজ করতে পারলাম। অথবা কোনো যন্ত্রাংশের ছবি হয়তো আমাদেরকে বুঝিয়ে দিল ব্যাপারটা। সেই আশাতেই আপনাকে ওর কাছে পাঠানো। আপনাকে নির্বাচন করার পেছনে দুটো কারণ আছে। বিনোদন মানে তো শুধু সিনেমা থিয়েটার নয়, খাদ্য পানীয়র ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। লোকটা যদি আপনার ব্যাপারে সতর্ক হয়ে আগাম খোঁজ নেয় তবে দেখবেন আপনার বক্তব্য সত্যি, কারণ ওই পাতাতে আপনারই নাম থাকে। আর দ্বিতীয় কারণ হলো, কাজের ব্যাপারে আমি আপনাদের মতো তরুণদের ওপর বেশি আস্থাশীল। আপনাদের উদ্যম আর রিফ্লেক্স আমাদের মতো মানুষের চেয়ে অনেক বেশি হয়। কি কাজটা করতে পারবেন তো? আমি নিশ্চয়ই করার চেষ্টা করব স্যার। ভেরি গুড। এ কথা বলার পর বড় সাহেব একটা কাগজের টুকরো এগিয়ে দিয়ে বললেন, বেন্টিক স্ট্রিটে ওর অফিস। এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে, নিন এবার কাজে লেগে পড়ুন।
আমি আজ রাতের ফ্লাইটে দিন 7 জন্য বাইরে যাচ্ছি, ফিরে এসে রিপোর্ট নেব। আর হ্যাঁ, এই ব্যাপারটা অফিসের কাউকে জানাবার দরকার নেই। কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করলে বলবেন যে আমার যে চায়ের ব্যবসা আছে সেই ব্যাপারে কয়েকটা কাজ করে দেওয়ার জন্য আমি আপনাকে সাময়িকভাবে নিযুক্ত করেছি। ব্যাপারটা আমি চিফ রিপোর্টারকেও জানিয়ে দিচ্ছি। এই বলে টেলিফোনের দিকে হাত বাড়ালেন তিনি। বড় সাহেবের চেম্বার থেকে বেরিয়ে নিজের ঘরে ফিরে এলো ত্রিশিত। নিজের চেয়ারে বসার পর কাগজের টুকরোটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কর্তব্য স্থির করে রিসিভার তুলে কাগজে লেখা ফোন নাম্বারে ত্রিশিত ডায়াল করল। বেশ কয়েকবার রিং হবার পর ওপাশে কেউ একজন ফোন ধরল। ত্রিশিত বলল, হ্যালো, এটা কি হেমলক কোম্পানি? ওপাশের লোকটা বলল, হ্যাঁ হেমলক, কিন্তু এখন আমাদের কাছে কোনো স্টক নেই। দিন 7 পর একবার খোঁজ নেবেন। মাঝবয়সী এক লোকের গলা। ত্রিশিত বলল, না, আমি স্টকের ব্যাপারে কথা বলার জন্য ফোন করিনি। আমি কোম্পানির প্রোপাইটার মিস্টার গুপ্তর সাথে কথা বলতে চাই। এই বলে নিজের নাম পরিচয় দিল ত্রিশিত। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ওপাশের কণ্ঠস্বর বলল, আপনি সাংবাদিক? আমি নীলকণ্ঠ গুপ্ত, বলুন কি ব্যাপার। আসলে আমাদের কাগজে শনিবারের বিনোদনের একটা পাতা আছে। খাদ্যপানীয় তো বিনোদনের অংশ। এই ব্যাপারে ওই পাতার জন্য আপনারা সাক্ষাৎকার নিতে চাই। দেখুন, টেলিফোনে তো সব কথা হয় না। যদি কিছুক্ষণের জন্য সামনাসামনি কিছুটা সময় দেন আমাকে। এ কথা শুনে নীলকণ্ঠ গুপ্ত যেন একটু ভেবে নিয়ে বললেন, আজ সন্ধ্যে 6টায় আমার অফিসে চলে আসতে পারেন, তখন কথা বলা যেতে পারে। আমার অফিস আগরওয়াল ম্যানশন, বেন্টিং স্ট্রিট। ত্রিশিত বলে উঠল, থ্যাংক ইউ স্যার, আমি আপনার অফিসে ঠিক 6টায় পৌঁছে যাচ্ছি। নীলকণ্ঠ গুপ্ত ফোন রেখে দিলেন। লোকটার সঙ্গে যে এত তাড়াতাড়ি দেখা করার সুযোগ মিলবে তা ভাবতে পারেনি ত্রিশিত। বেশ উৎসাহিত হলো সে। নিজেকে কেমন যেন গোয়েন্দা গোয়েন্দা মনে হলো তার। একটা রাইটিং প্যাড টেনে নিয়ে লোকটাকে কি কি প্রশ্ন করা যায় তা লিখতে শুরু করলো সে। প্রশ্নমালা একসময় তৈরি হয়ে গেল। সেগুলো মাথার মধ্যে গুছিয়ে ফেলে ঠিক 5টার সময় বেরোবার জন্য সে উঠে পড়ল। শীতের বেলা, বাইরে কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে। বেন্টিং স্ট্রিট তার অফিস থেকে কিছুটা দূরে হলেও নির্ধারিত সময়তেই সেখানে পৌঁছে গেল ত্রিশিত। একটা গলির ভেতর 5 তলা একটা পুরনো বাড়ি। ছোট বড় নানা কোম্পানির অফিস আছে সেখানে। লিফটম্যানকে জিজ্ঞাসা করে লিফটে চেপে 3rd ফ্লোরের নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল সে। একটা ঘর নিয়েই অফিসটা। দরজার মাথার উপর একটা সাইনবোর্ড ঝুলছে, হেমলক ব্রেভারেজ। পাল্লাটা ভেজানো। ত্রিশিত দরজাতে টোকা দিতেই ভেতর থেকে কণ্ঠস্বর শোনা গেল, ভেতরে চলে আসুন। ঘরের ভেতর প্রবেশ করলো ত্রিশিত। মাঝারি আকৃতির একটা ঘর, চারপাশে কয়েকটা আলমারি, ঘরের ঠিক মাঝখানে একটা টেবিল, তাকে ঘিরে কয়েকটা চেয়ার। ছোট কোম্পানির অফিস ঘরগুলো যেমন হয়। টেবিলের মাথার ওপর থেকে ঝুলন্ত একটা আলো নেমে আসছে, আর ঠিক সেই আলোর নিচে বসে আছে মাঝবয়সী একজন লোক। মাথার চুল হালকা ধরনের, দাড়ি গোফহীন মুখ, গায়ে একটা কালো তুষের চাদর জড়ানো। সব মিলিয়ে সাদামাটা চেহারার একজন ভদ্রলোক। লোকটা তাকে দেখে সৌজন্যসূচকভাবে মাথা ঝুঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন, আপনিই সাংবাদিক ত্রিশিত বাবু তো? আমি নীলকণ্ঠ গুপ্ত, আপনি বসুন। হেমলকের প্রোপ্রাইটার নীলকণ্ঠ গুপ্তের মুখোমুখি একটা চেয়ারে বসল ত্রিশিত। তাকে ভালো করে একবার দেখে নিয়ে নীলকণ্ঠবাবু বললেন, বলুন, কি জানতে চান? ত্রিশিত বলল, খাদ্যপানীয় তো এখন বিনোদনের প্রধান অঙ্গ।
আপনাদের হেমলকের কথা এখন লোকের মুখে মুখে, আর আপনি এই কোম্পানির কর্ণধার। এই ব্যাপারে আমরা একটা সাক্ষাৎকার ছাপবো আপনার। কথাটা শুনে নীলকণ্ঠবাবুর মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, অবশ্যই সাক্ষাৎকার দেব। আমি নগণ্য মানুষ, আমার সাক্ষাৎকার নিতে এসেছেন, এটাই একটা বিরাট ব্যাপার। তাছাড়া আমি তো খবরের কাগজে হেমলকের বিজ্ঞাপন দিতে পারি না, সে সামর্থ্য এখনো হয়ে ওঠেনি। সাক্ষাৎকারটাই বিজ্ঞাপনের কাজ করবে। তৃষিত হেসে বলল, হ্যাঁ, তা তো করবেই। আমি আপনার সাক্ষাৎকারটা মোবাইল ফোনে রেকর্ড করে নেব। এই বলে তৃষিত পকেট থেকে মোবাইল ফোনটা বার করতে যাচ্ছিল, কিন্তু নীলকণ্ঠবাবু তার চাদরের আড়াল থেকে বাম হাতটা বার করে তৃষিতকে থামাবার ভঙ্গিতে বললেন, না, ওটা থাক। আসলে ওই রেকর্ডিং এর ব্যাপার হলে আমি নার্ভাস হয়ে যাব, গুছিয়ে কথা বলতে পারবো না। কথাবার্তা এমনি হোক, পরে আপনি সে কথাগুলো লিখে নেবেন। তবে আপনার চিন্তা নেই, আমি মিথ্যা বলি না, আর কোনো কথা বলার পর সে কথা অস্বীকারও করি না। রেকর্ডিংটা করে রাখলে কাজের সুবিধা হতো তৃষিতের, কিন্তু লোকটা যখন নিষেধ করছে তখন তাকে এ ব্যাপারে রাজি করানোর চেষ্টা না করাই ভালো। বলা যায় না, লোকটার মনের মধ্যে কোনো সন্দেহ জাগতে পারে, এমনকি বিগড়েও যেতে পারে লোকটা। কাজেই এই কথা ভেবে নিয়ে তৃষিত বলল, আচ্ছা বেশ, ঠিক আছে, আমি রেকর্ডিং করছি না, শুধু মুখে মুখে কথা হোক তাহলে। তবে আমি প্রশ্নগুলো করি। নীলকণ্ঠবাবু তার হাতটা আবার চাদরের ভেতর ঢুকিয়ে নিয়ে সোজা হয়ে বসে বললেন, হ্যাঁ, করুন। তৃষিত প্রথম প্রশ্ন করল তাকে, আপনার পানীয়ের তেমন কোনো বিজ্ঞাপন না থাকলেও হেমলকের নাম তার স্বাদের জন্য লোকের মুখে মুখে ঘুরছে, কিভাবে গড়ে তুললেন এই কোম্পানি? মৃদু চুপ থেকে নীলকণ্ঠবাবু প্রথমে বললেন, এখনো পুরো গড়ে তুলতে পারিনি, তবে যতটুকু গড়েছে তা গড়েছে আমার রক্ত আর পরিশ্রমের বিনিময়। আমাকে বাঁচার জন্য এই ব্যবসায় দাঁড়াতেই হবে, এই ভাবনা থেকে। তারপর তিনি বললেন, জানেন, আমার পূর্বপুরুষেরা ছিলেন কবিরাজ, অর্থাৎ দেশীয় পদ্ধতিতে চিকিৎসা করতেন, নানা গাছগাছরা থেকে ওষুধ বানাতেন। কিন্তু তথাকথিত আজকের এই আধুনিক চিকিৎসা পদ্ধতি এদেশে চালু হওয়ার সঙ্গে সঙ্গে কবিরাজির প্রসারও কমতে শুরু করলো। আমার ঠাকুরদার আমল থেকেই এই ঘটনাটা শুরু হয়েছিল, কিন্তু বাবার সময় এসে একেবারে মুখ থুবড়ে পড়লো এই পারিবারিক পেশা। সংসার অচল হয়ে গেল আমাদের। পারিবারিক সূত্রে আমি কিছুটা ভেষজ ওষুধপত্রের ব্যবহার শিখে নিলাম। বাবার মৃত্যুর পর আমি চেষ্টা করলাম সেসবের কারবার করার। শিয়ালদা স্টেশনের পাশে প্রথমে একটা ভেষজ ওষুধের দোকান নিলাম, চলল না। তারপর নানা কাজ করেছি আমি, এমনকি ট্রেনে কম্পার্টমেন্টে হজমি গুলি বিক্রি পর্যন্ত। 15-20 বছর এভাবে কোনো রকমে বেঁচে থাকার পর একজন আমাকে খবর দিল যে কলকাতার কিছুটা দূরে এক মারোয়ারি খুব ছোট্ট একটা সফট ড্রিঙ্কস এর কারখানা খুলেছিল, কিন্তু উৎপাদন শুরু না করেই সে সেটাকে লিজে দিতে চায়। জলের ব্যবসাতে নাকি অনেক পয়সা, যদি আমি সেটা ঠিক মতো চালাতে পারি। তখন আমার একদম কোণঠাসা অবস্থা। সম্পত্তি বলতে কলকাতায় আমাদের পৈতৃক বাড়িটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ভাবলাম জীবনে প্রথমবারের জন্য একটা জুয়া খেলি, হয় ঘুরে দাঁড়াবো, না হয় শেষ হয়ে যাব। আমি বিয়ে থা করিনি। কিছুদিন আগে আমার শেষ টানটুকু আমার মাও প্রায় না খেতে পেয়ে মারা গেছে। আমার তখন হারাবার মতো কিছু ছিল না, কাজেই যা আছে কপালে বলে বাড়ি জমি বেচে 2 বছর আগে লিজ নিয়ে নিলাম ওই ছোট্ট কারখানা। 5-6 জন কাজ জানা লোক জোগাড় করে ব্যবসাও শুরু করলাম। প্রথম তো আমিও ভয়ই পেয়ে গেছিলাম, লাভের মুখ দেখতে পাচ্ছিলাম না। কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তারপর আবার ধীরে ধীরে আপনার রক্ত, ঘাম, পরিশ্রমের বিনিময়ে হেমলককে তুলে ধরলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার হেমলকের তো এত চাহিদা, একদম সাধারণ মানুষ থেকে বড় বড় মানুষও এই পানীয়ের প্রেমে পাগল। আমি কিছুদিন আগে একটা ফিল্ম স্টুডিওতে এক নায়িকার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। তিনি হেমলকের বোতলে চুমুক দিতে দিতে আমাকে ইন্টারভিউ দিলেন।
যে পানীয়ের এত চাহিদা তার জোগান নেই কেন? নীলকণ্ঠবাবু হেসে বললেন, হ্যাঁ, কথাটা ঠিক। এই যে আপনি এখানে এলেন, কিন্তু আপনাকে হেমলক খাওয়াতে পারছি না। একটাও বোতল নেই, সব শেষ। আমার কারখানার ফ্রিজে হয়তো একটা দুটো বোতল থাকতে পারে। আসলে হেমলক বানাতে একটা জিনিস লাগে, সেটা সবসময় পাওয়া যায় না, তাই প্রোডাকশন বন্ধ রাখতে হয়। হেমলকের গুণমানের সঙ্গে তো আর আপোষ করা যায় না। আপনার পানীয়ের নাম হেমলক রেখেছেন কেন? হেমলক তো বিষ। যদিও আজকাল সংবাদপত্রে অনেক সময় লেখা হয় যে ওই বহুজাতিক সংস্থার নরম পানীয়তে কীটনাশকের উপস্থিতি মিলেছে, কিন্তু হেমলকের ব্যাপারে আমি হলফ করে বলতে পারি যে তেমন কোনো বিষাক্ত পদার্থ এতে মেশানো নেই। হ্যাঁ, হেমলক হলো বিষ, কিন্তু বিষের মধ্যেই অমৃত লুকিয়ে থাকে, বেদনার মধ্যে লুকিয়ে থাকে আনন্দের স্বাদ। বলতে পারেন মজা করেই আমি এই পানীয়ের নাম রেখেছি হেমলক। বেশ বেশ, তো পাঠকদের নিশ্চয়ই আগ্রহ থাকবে কিভাবে হেমলক তৈরি হয় সেটা জানতে। এই ব্যাপারে কিছু বলবেন? কৌশলে তার চতুর্থ প্রশ্নটা করল তৃষিত। তিনি হেসে জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগ্রহ থাকা স্বাভাবিক। যেমন ভাবে সব নরম পানীয় প্রস্তুত হয়, পরিশুদ্ধ পানীয় জলের সঙ্গে চিনি আর বর্ণ গন্ধের জন্য নানা সিরাপ বা যৌগ মিশিয়ে কার্বন ডাই অক্সাইড দিয়ে বোতলগুলো সিল করা হয়। ওই সিরাপের ব্যাপারটাই আসল, তাই না? একটু চুপ করে থেকে নীলকণ্ঠবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আসল। খাদ্য বা পানীয় প্রস্তুতকারক সংস্থার এসব ব্যাপারে নিজস্ব একটা গোপন ফর্মুলা থাকে। তৃষিত বুঝতে পারল অন্য কোনো পানীয় প্রস্তুতকারককে এই প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যেত, নীলকণ্ঠবাবুও স্বাভাবিকভাবেই একই জবাব দিলেন। গোপন ফর্মুলা তো আর কেউ বাইরে বলবেন না। তৃষিত বলল, এবার আমার শেষ প্রশ্ন, হেমলক প্রেমীদের কাছে আপনার বার্তা কি? নীলকণ্ঠবাবু হেসে বললেন, হেমলকই হলো জীবন, আর জীবনই হলো হেমলক। হেমলক পান করুন, জীবন উপভোগ করুন। প্রশ্নোত্তর পর্ব মোটামুটি শেষ হলো। তৃষিত এবার তার আসল প্রস্তাবটা পারল। আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে। আপনি যদি আপনার কারখানাটা একবার ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করেন তবে ভালো হয়। আপনার আপত্তি না থাকলে আমি কারখানার ছবিও নেব, আর আমার লেখাতেও অনেক সুবিধা হবে তাতে। কথাটা শুনে নীলকণ্ঠবাবু সাবলীলভাবে বললেন, বেশ, তো আসুন না। আমার কারখানাটা ডায়মন্ড হারবারের দিকে। এখন অবশ্য প্রোডাকশন বন্ধ আছে। আমি যদি 2-4 দিনের মধ্যে টেলিফোন করি তবে আপনি নিশ্চয়ই সেখানে চলে যেতে পারবেন। আসলে এই কদিন আমার কি কি অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা একবার আমাকে দেখে নিতে হবে। তাছাড়া বোঝেনি তো হঠাৎ করে কখন কি কাজ এসে পড়ে। কাজেই ঠিক এই মুহূর্তে নির্দিষ্ট করে সময়টা বলতে পারছি না। না না, আমার কোনো অসুবিধা হবে না। ঘন্টা 2-এর তো পথ, আপনি ফোন করলেই আমি পৌঁছে যাব। এই বলে তৃষিত তার ফোন নাম্বার লেখা ভিজিটিং কার্ডটা এগিয়ে দিল নীলকণ্ঠবাবুর দিকে। কার্ডটা হাতে নিয়ে তিনি বললেন, আমি নিশ্চয়ই ডেকে নেবো আপনাকে। আমাকে এবার অফিস বন্ধ করে বেরোতে হবে। খুব খারাপ লাগছে যে আপনি আমার অফিসে এলেন কিন্তু আপনাকে হেমলক খাওয়াতে পারলাম না। আমার ফ্যাক্টরিতে যেদিন যাবেন সেদিন চেষ্টা করব খাওয়াতে। দেখা হবে। এই বলে নীলকণ্ঠবাবু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। নীলকণ্ঠবাবুকে নমস্কার জানিয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে লিফটের দিকে এগোলো তৃষিত। প্রাথমিক সাক্ষাতে নীলকণ্ঠবাবুকে বেশ সরল সাধারণ মানুষ বলেই মনে হলো তার। বিশেষত ব্যবসায়ী সুলভ কোনো আত্ম অহংকার লোকটার মধ্যে নেই। 2 দিন পর সকালবেলা কিন্তু নীলকণ্ঠবাবু সত্যিই ফোন করলেন। আজ চলে আসুন। বেলা 10টা নাগাদ নীলকণ্ঠবাবুর টেলিফোন পেয়ে বেলা 11টা নাগাদ বেরিয়ে পড়েছিল তৃষিত তার বাইক নিয়ে। অফিসের গাড়ি নিলে ড্রাইভার ব্যাপারটা জেনে যেত, আর সেখানে ট্রেনে যাওয়া সমস্যার। কারণ নীলকণ্ঠবাবু তার কারখানার অবস্থান যে জায়গাতে বলে জানিয়েছিলেন তা রেল স্টেশন থেকে 14-15 কিলোমিটার দূরে। ডায়মন্ড হারবার রোড ধরে গেলেই সুবিধা হবে, তাই বাইক নিয়েই বেরিয়ে পড়েছিলেন তৃষিত।
কলকাতা ছাড়াতেই ফাঁকা রাস্তা। শীতের নরম রোদ পিঠে লাগিয়ে বাইক চালাতে তৃষিতের ভালোই লাগছিল। রাস্তার দুপাশে ফাঁকা মাঠ, ধানের ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট গঞ্জের মতো জায়গা, গ্রামীণ মানুষজন, ধুলো দূষণহীন এক অন্যরকম পরিবেশ। নীলকণ্ঠবাবুর সেদিনের কথোপকথন নিয়ে দুদিন ধরে চিন্তা করেছে তৃষিত। হেমলকের রেসিপির ব্যাপারে একটা ভাবনা তার মাথায় এসেছে। নীলকণ্ঠবাবুরা তো বংশ পরম্পরায় কবিরাজ ছিলেন। হয়তো তিনি হেমলকের সঙ্গে গাছগাছড়ার এমন কোনো আরোপ বা নির্যাস মেশান যা হেমলকে অদ্ভুত স্বাদ এনে দেয়। নীলকণ্ঠবাবু হেমলকের যে কাঁচা মালের অপ্রতুলতার কথা বলেছেন তা কোনো দুষ্প্রাপ্য গাছ বা শিকড় হতে পারে, যা হয়তো সহজে পাওয়া যায় না। ইতিমধ্যে নরম পানীয় কিভাবে তৈরি হয় তা নেট ঘেটে দেখেছে তৃষিত। তাতে কাঁচামাল হিসাবে যেসব জিনিসের কথা বলা আছে বাজারে তা সহজলভ্য, তার অভাবে উৎপাদন বন্ধ হবার কথা নয়। তৃষিতের তাই ধারণা হয়েছে যে সেই কাঁচামাল কোনো দুষ্প্রাপ্য গাছগাছরা হতে পারে। বেলা 2টো নাগাদ জায়গাটার কাছাকাছি পৌঁছে গেল সে। রাস্তার পাশে একটা চায়ের দোকানে চা খেতে বাইক থেকে নামলো সে। চা পানের পর তৃষিত বাইক নিয়ে রওনা হয়ে কিছুটা এগিয়ে পাকা রাস্তা ছেড়ে একটা কাঁচা পথ ধরল। মাইলখানেক চলার পর অবশেষে সে পৌঁছে গেল নীলকণ্ঠবাবুর কারখানার সামনে। পাঁচিল দিয়ে ঘেরা বিঘেখানেক জমির মাঝখানে দাঁড়িয়ে আছে হেমলকের কারখানা। তবে তা বেশি বড় নয়। মাথায় টিনের শেডওয়ালা একটা লম্বাটে বাড়ি, প্রবেশ পথের মাথায় সাইনবোর্ড লেখা আছে হেমলক। মেইন গেটটা একটু ফাঁক করা। গেটের সামনে দাঁড়িয়ে তৃষিত বার কয়েক বাইকের হর্ন বাজাল, কিন্তু ভেতর থেকে কেউ বাইরে বেরিয়ে এলো না বলে তৃষিত একটু ইতস্তত করে গেটের ফাঁক গলে ভেতরে ঢুকে পড়ল। কারখানার সামনে চত্বরটা শান বাঁধানো। সেখানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হেমলকের ফাঁকা কার্টন, বোতল, নানা ধরনের ছোট বড় পাত্র বা কন্টেনার ইত্যাদি। জায়গাটার একপাশে একটা ঘরের গায়ে অফিস কথাটা লেখা আছে। তা দেখেই তৃষিত বাইক নিয়ে সে ঘরটার সামনে গিয়ে দাঁড়াতেই ঘরের ভেতর থেকে বাইরে এসে দাঁড়ালেন নীলকণ্ঠবাবু। আজও তার গায়ে সেই তুষের কালো চাদরটা জড়ানো। তৃষিতকে দেখে নীলকণ্ঠবাবু বললেন, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছি। বাইক থেকে নেমে গাড়িটা দাঁড় করাতে করাতে তৃষিত বলল, এখানে কোনো লোকজন নেই? প্রোডাকশনের সঙ্গে যুক্ত বলতে মাত্র 4-5 জন লোক। আমার তো ছোট ফ্যাক্টরি, আর বলতে গেলে সব মেশিনেই হয়। এখন প্রোডাকশন বন্ধ, তাই লোকজনও নেই। নীলকণ্ঠবাবুর সঙ্গে তার অফিস ঘরে ঢুকলো তৃষিত। ঘরের চারদিকে কাগজপত্র ঠাসা আলমারি, হেমলকের কিছু হোর্ডিং ব্যানারও আছে। তাছাড়া টেবিল চেয়ার তো আছেই। নীলকণ্ঠবাবুর চেয়ারের একপাশে দেওয়ালের গায়ে একটা ছোট্ট ফ্রিজও আছে। টেবিলের দুপাশে দুজন মুখোমুখি বসার পর নীলকণ্ঠবাবু বললেন, এতটা পথ বাইক চালিয়ে এসেছেন, একটু জিরিয়ে নিন। আপনার এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না, সেরকম কিছু অসুবিধা হয়নি। জায়গাটা দূরে হলেও রাস্তাটা মোটামুটি সোজাই। তবে এই অঞ্চলটা বেশ পলিউশন ফ্রি, শান্ত, নিরিবিলি। হ্যাঁ, চারপাশে শুধুই ধান ক্ষেত। আগে এলে হয়তো 2-1 জন লোককে ধান কেটে চোখে পড়তো আপনার, কিন্তু এখন তারাও শীতের ধান কেটে নিয়ে চলে গেছে। ফ্যাক্টরি চালাবার পক্ষে জায়গাটা আদর্শ, কোনো ঝামেলা জঞ্জাট নেই। একথা বলার পর নীলকণ্ঠবাবু চেয়ারে বসা অবস্থাতেই হাত বাড়িয়ে ফ্রিজ খুলে ইঞ্চি 6 লম্বা একটা হেমলকের বোতল বের করে টেবিলে রেখে বললেন, একটাই বোতল অবশিষ্ট ছিল, সেদিন আপনাকে খাওয়াতে পারিনি, আজ খান। তবে ওপেনার নেই, আপনাকে দাঁত দিয়ে চিপি খুলতে হবে। বোতলটা দেখে তৃষিতের মনে হলো সে যদি না খেয়ে বোতলটা সঙ্গে করে নিয়ে যায় তবে সেটা পরে কাজে লাগাতে পারে কোনো পরীক্ষার জন্য। তাই সে বলল, আপনি যদি কিছু মনে না করেন তবে বোতলটা সঙ্গে করে নিয়ে যাব ফেরার পথে রাস্তায় খাওয়ার জন্য।
আসলে একটু আগেই আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে চা খেয়েছি, সঙ্গে জল নেই, বরঞ্চ ফেরার পথে বোতলটা কাজে লেগে যাবে। ত্রিশিতের কথা শুনে নীলকণ্ঠবাবু বললেন, হ্যাঁ নিয়ে যান, কোনো অসুবিধা নেই। বোতলটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে নিয়ে ত্রিশিত বলল, মিস্টার গুপ্ত, আপনাদের প্রোডাকশন আবার কবে চালু হতে পারে, মানে কবে নাগাদ? আসলে কালকেই একটা ঠান্ডা পানীয়ের দোকানে দেখলাম একটা ছেলে হেমলকের খোঁজ করছিল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে ত্রিশিতের দিকে তাকিয়ে নীলকণ্ঠবাবু জবাব দিলেন, হ্যাঁ, কাঁচামাল এসে গেছে। আশা করি আর 4-5 দিনের মধ্যেই হেমলকের কিছু বোতল বাজারে ছাড়তে পারবো। দেখা যাক শেষ পর্যন্ত পারি কিনা। এরপর বেশ কিছু মামুলি কথাবার্তার পর নীলকণ্ঠবাবু বললেন, চলুন তবে এবার ফ্যাক্টরিটা আপনাকে দেখিয়ে আনি। হ্যাঁ চলুন, কিন্তু তার আগে একবার ওই ইউরিনালে যেতে পারলে ভালো হয়। নীলকণ্ঠবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, বাইরে চলুন, এ ঘরের পেছন দিকেই একটা ইউরিনাল আছে। বাইরে বেরিয়ে এলেন তারা দুজন। নীলকণ্ঠবাবুর দেখানো রাস্তায় ইউরিনালে গিয়ে ঢুকলো ত্রিশিত। দরজা বন্ধ করে মোবাইল ফোনের মুভি ক্যামেরাটা চালু করে সেটা তার জ্যাকেটের বুক পকেটে ত্রিশিত এমন ভাবে রাখলো যাতে ফোনের ক্যামেরার অংশটা বাইরে বেরিয়ে থাকে। কারখানার ভেতরের অংশের ছবি তুলে নিয়ে যেতে পারলে নিশ্চয়ই খুশি হবেন বড় সাহেব। যদিও কারখানার ছবি তোলার কথা নীলকণ্ঠবাবুকে এর আগে জানিয়েছে ত্রিশিত, কিন্তু কারখানার ভেতরের অংশের ছবি বা বিশেষ বিশেষ যন্ত্রের ছবি তুলতে নাও দিতে পারেন নীলকণ্ঠবাবু। কাজেই এ পথ নেওয়াই ভালো। ত্রিশিত চটপট কাজ সেরে ইউরিনাল থেকে বেরিয়ে নীলকণ্ঠবাবুর কাছে ফিরে এলো। তিনি তাকে নিয়ে এলেন কারখানার দিকে। নীলকণ্ঠবাবুর সঙ্গে ত্রিশিত প্রবেশ করলো কারখানার ভেতরে। প্রথমে বিরাট বড় একটা ঘরে ঢুকলো তারা। বিশাল বড় একটা ধাতব গ্লোবের মতো আধার আছে সেখানে। মাটি থেকে আর দেওয়ালের গা বেয়ে নানা রকমের নল এসে যুক্ত হয়েছে সেই গ্লোবের সঙ্গে। নীলকণ্ঠবাবু বললেন, এ ঘরটাকে ফ্যাক্টরির আতুর ঘর বলতে পারেন। এই যে বিশাল গ্লোবের মতো দেখছেন, ওতে জল পিউরিফাই হয়, অর্থাৎ পরিশুদ্ধ হয়। কিছু খনিজ লবণও মেশানো হয় জলের সঙ্গে। তারপর মানুষের পান করার উপযোগী পরিশুদ্ধ জল নলবাহিত হয়ে চলে যায় পাশের ঘরটাতে, যে ঘরটাকে আমরা ফ্যাক্টরির হেসেল বা কিচেন রুম বলি। আর তার সঙ্গে সঙ্গে নীলকণ্ঠবাবুর অগোচরে ত্রিশিতের বুক পকেটের মোবাইল ক্যামেরা চলমান ছবি তুলে যেতে থাকলো। ঘরের মধ্যে দিয়েই এক ঘর থেকে অন্য ঘর যাবার জায়গা। নীলকণ্ঠবাবু এরপর ত্রিশিতকে নিয়ে প্রবেশ করলেন তার রসুই ঘরে। প্রথম ঘরের থেকে এ ঘরটা আকৃতিতে দ্বিগুণ বলা যেতে পারে। এ ঘরে নানান মুখ হাঁ করা পাত্র আছে ছোট বড় নল দিয়ে যুক্ত। তাদের নলগুলো আবার মিশেছে ঘূর্ণীয়মান একটা সিলিন্ডারের সাথে। আর এ ঘরের বিশেষত্ব হচ্ছে এখান থেকে একটা লম্বা কনভেয়ার বেল্ট বা চলমান চওড়া ধাতব ফিতে ঘরের এক প্রান্ত থেকে একটা যন্ত্রের ভেতর থেকে বেরিয়ে সোজা সামনের আর একটা ঘরের ভেতর প্রবেশ করেছে দেওয়ালের গায়ের ফোকর। কনভেয়ার বেল্টের ওপর 6 ইঞ্চি দূরত্ব বরাবর তার খাঁজে হেমলকের বোতল বসানো। এছাড়া নানা ছোট বড় যন্ত্রপাতি তো এ ঘরে রয়েইছে। অবাক হয়ে ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ত্রিশিত। নীলকণ্ঠবাবু বললেন, বলতে পারেন এ ঘরেই হেমলক তৈরির 99% কাজ সম্পন্ন হয়ে যায়। ওই যে হাঁ করা পাত্রগুলো দেখছেন, ওখানেই হেমলক তৈরির কাঁচামাল ঢালা হয়। সেগুলো কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে মেশে ওই সিলিন্ডারে রাখা পরিশোধিত জলের সঙ্গে। তারপর আরো কয়েকটা প্রক্রিয়ার পরে কনভেয়ার বেল্টে রাখা হেমলকের বোতলে বন্দী হয়। ত্রিশিত একটু কায়দা করে জানতে চাইল, কাঁচামাল মানে? নীলকণ্ঠবাবু জবাব দিলেন, চিনি, কিছু জিনিসের নির্যাস, তাছাড়া স্বাদ, গন্ধ, বর্ণের জন্য এই খাবার উপযোগী কিছু রাসায়নিক ইত্যাদি ইত্যাদি। ত্রিশিত গিয়ে দাঁড়ালো কনভেয়ার বেল্টের সামনে। সেখানে পানীয় ভর্তি সার সার হেমলকের বোতল। বোতলগুলোর মুখ পাতলা অ্যালুমিনিয়ামের কাগজ দিয়ে সিল করা। নীলকণ্ঠবাবু বললেন, বলতে পারেন এগুলো প্রায় ফিনিশড প্রোডাক্ট, তবে সিলগুলো টেম্পোরারি। কনভেয়ার বেল্ট বাহিত হয়ে এরা চলে যাচ্ছে পাশের ঘরে।
সেখানে যন্ত্রের মাধ্যমে সিল খুলে যায়, শুধু একটা জিনিস সেখানে মেশানো হয়, তারপর ছিপি বসে যায় বোতলের মুখে, তৈরি হয়ে যায় হেমলক। হেমলকের রসুই ঘরটা ত্রিশিত ভালো করে দেখার পর নীলকণ্ঠবাবু বললেন, আসুন এবার আপনাকে কারখানার শেষ ঘরটা দেখাবো। ত্রিশিতকে নিয়ে নীলকণ্ঠবাবু দাঁড়ালেন তৃতীয় ঘরের প্রবেশ মুখে। তবে এখানে কিন্তু ইস্পাতের একটা দরজা আছে, তালা ঝুলছে তাতে। চাবি বার করে তালা খুলতে খুলতে হেমলকের মালিক নীলকণ্ঠবাবু বললেন, এ ঘরে আমার অন্য কর্মচারীরাও ঢুকতে পায় না, শেষ কাঁচামালটা আমি এ ঘরেই মেশাই। বলতে পারেন সেটাই হেমলকের গোপন রেসিপি। আপনি এত আগ্রহ নিয়ে ফ্যাক্টরি দেখতে এসেছেন, তাই এ ঘরে নিয়ে যাচ্ছি। ত্রিশিত বেশ খুশি হলো কথাটা শুনে। নীলকণ্ঠবাবুর সঙ্গে সেই ঘরে প্রবেশ করলো ত্রিশিত। ঘরটার একটা অংশ প্ল্যাটফর্মের মতো উঁচু, কোনো জানলা নেই এ ঘরে। এ প্রান্ত থেকে ও প্রান্ত একটা দেওয়ালের গা ঘেঁষে প্ল্যাটফর্মটা, আর ঠিক নিচে রয়েছে পাশের ঘর থেকে দেওয়াল ফুঁড়ে আসা বেল্টটা। কাঠের প্ল্যাটফর্মের এক জায়গাতে বিরিয়ানির হাড়ির মতো প্রকাণ্ড পাত্র আছে, আর তার নিচের অংশটা সরু হতে হতে শেষে একটা তিস্কন মুখওয়ালা ফানেলের রূপ নিয়েছে। কনভেয়ার বেল্টটা কিন্তু সোজা এগিয়ে উল্টো দিকের দেওয়ালের ফোকর গলে বাইরে বেরিয়ে গেছে, আর তার আগে কনভেয়ার বেল্টের ওপর আরেকটি ছোট্ট যন্ত্র বসানো আছে। কাঠের প্ল্যাটফর্ম যেদিকে, সেদিকে দেওয়ালে একটা ছোট অ্যান্টি চেম্বারের মতো ঘর আছে। ত্রিশিতকে নিয়ে কাঠের প্ল্যাটফর্মের ওপর উঠে সেই হাড়ির মতো আধারটা সামনে দাঁড়ালেন নীলকণ্ঠবাবু। পাত্রটার যে কাঠামোর ওপর আছে তার গায়ে একটা সুইচ দেখিয়ে নীলকণ্ঠবাবু বললেন, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। পাত্রটার ভেতরে দাঁত আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই বোতামটা চালু করে পাত্রের ভেতরে কিছু ফেললেই কাঁটাগুলো সেটাকে পিষে রস বার করতে শুরু করে। সেটা গিয়ে জমা হয় নিচের ফানেলে। কনভেয়ার বেল্টটা চালু হয়ে যায়, বেল্ট বেয়ে পাশের ঘর থেকে বোতলগুলো এসে থামে এই সূচিমুখ ফানেলের নিচে। ফানেলের মুখটা ওঠানামা করে ছন্দবদ্ধভাবে। অ্যালুমিনিয়াম কাগজ ভেদ করে প্রতিটা বোতলের ভেতরে এক ফোঁটা তরল প্রবেশ করানো হয় এই ফানেলের মুখ দিয়ে। সেলাই মেশিনের মতোই ওঠানামা করে বিশাল এই পাত্রের নিচের ফানেলটা। ফানেলের বাহিত তরলের ফোঁটা বোতলে প্রবেশ করার পরই সেটা এগিয়ে যায়। তারপর কনভেয়ার বেল্টের ওপরে ওই আরেকটা ছোট্ট যন্ত্র দেখতে পাচ্ছেন, তার মাধ্যমে ছিপি এঁটে কনভেয়ার বেল্টের মাধ্যমেই দেওয়ালের ওপাশে বেরিয়ে যায়। ওপাশে একটা বড় বাস্কেট আছে, তার মধ্যে গিয়ে জমা হয় বোতলগুলো। সেখান থেকে বোতল সংগ্রহ করে বাজারে পাঠাবার জন্য কাগজের বাক্সে ভরা হয়। এই হলো পুরো ব্যাপার। নীলকণ্ঠবাবু ত্রিশিতকে বুঝিয়ে দিলেন এ ঘরের যন্ত্রগুলোর ব্যাপারে। ত্রিশিত যথাসম্ভব ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো ঘরের যন্ত্রপাতিগুলোকে। বিশাল হাড়ির মতো পাত্রটার ভেতরটাতে উঁকি দিয়ে দেখছিল ত্রিশিত। একটা মানুষ ঢুকে যেতে পারে এর মধ্যে। ঠিক এমন সময় নীলকণ্ঠবাবু বলে উঠলেন, এ ঘরে হেমলকে কি মেশানো হয় সেটাই হয়তো আপনি জানতে চান, তাই না? সেটা জানার জন্যই তো আপনি আসলে এখানে এসেছেন। হেমলকের গোপন ফর্মুলা। কথাটা শুনে মৃদু চমকে উঠল ত্রিশিত। তাকালো নীলকণ্ঠবাবুর দিকে। আবছা হাসি ফুটে উঠেছে নীলকণ্ঠবাবুর ঠোঁটের কোণে। ত্রিশিতকে অবাক করে দিয়ে তিনি এরপর বললেন, আপনার কাগজের মালিক আর রেনবো পানীয়র মালিক তো একই ব্যক্তি, পরিতোষ চ্যাটার্জি, ঠিক কিনা? আর তিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন ব্যাপারটা অনুসন্ধান করতে। আপনার জ্যাকেটের বুক পকেটে রাখা মোবাইল ফোনে একটা আলোক বিন্দু যে মাঝে মাঝে জ্বলে উঠছে সেটাও খেয়াল করেছি আমি। সম্ভবত মোবাইল ফোনের ক্যামেরাটা ছবি তুলছে চারপাশে। ধরা পড়ে গেছে ত্রিশিত। সে কি বলবে তা বুঝে উঠতে পারছে না। তার অবস্থা দেখে নীলকণ্ঠবাবু বললেন,
আপনার অবস্থা আমি বুঝতে পারছি, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি যে ব্যাপারটা জানার জন্য এখানে এসেছেন সে ব্যাপারটা বলবো আপনাকে। একটু গোড়া থেকেই খুলে বলি সেই ঘটনার কথা। নীলকণ্ঠবাবু মৃদু চুপ করে থেকে বলতে লাগলেন, আপনাকে তো বলেইছি এই কারখানাটা আমি কিভাবে কিনেছিলাম। কারখানা তো কিনলুম, চালুও করলুম, কিন্তু নামি দামি কোম্পানির সঙ্গে লড়াই করে বাজার ধরা কি মুখের কথা? তার উপর বিজ্ঞাপন দেওয়ার সামর্থ্য ছিল না। কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম যে এই ব্যবসাতে আমি ডুবতে চলেছি। একসময় অবস্থা এমন পর্যায়ে পৌঁছালো যে বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিল কর্মীরা। তখন আমার সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই খোলা নেই। বাজারে বেশ দেনাও হয়ে গেছে। ঠিক এমন সময় অনেকটা কাকতালীয় ভাবে একটা ছোট ক্যাটারার সংস্থা আমাকে মাত্র 100 বোতলের অর্ডার দেয়। কর্মীরা তখন কাজ বন্ধ করে দিলেও কয়েকশো বোতল তখনও এই কারখানায় প্রায় তৈরি হয়ে বসেছিল। শুধু শেষ জিনিসের একটা ফোঁটাই তখনও মেশানো বাকি ছিল বোতলে। অর্ডারটা পেলে যে 200-300 টাকা আমার লাভ, তখন সে টাকাই আমার কাছে অনেক। কাজেই সেই লোভে একদিন একলাই চলে এলাম ফ্যাক্টরি। সে সময় আমার তৈরি একটা আয়ুর্বেদিক মন্ড আমি ফেলতাম এই হাঁ করা পাত্রে। তাই নিংড়ে 1 ফোঁটা করে রস মিশত প্রতি বোতল। ওটা মিশিয়ে পানীয়তে একটা ঝাঁজ তৈরি করতাম। সেদিনও যন্ত্রগুলো নিয়ে এই ঘরে ঢুকলাম আমি। মেশিনটাও চালু করলাম, কিন্তু মন্ডগুলো ঢালতে যেতেই অসতর্কতার কারণে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার হাতটা কোনোভাবে আটকে গেল পাত্রের ভেতর, আর ভেতরের কাঁটাগুলো পিষতে শুরু করলো আমার হাতটাকে। এই বলে একটু কেঁপে উঠে থেমে গেলেন নীলকণ্ঠবাবু। সম্ভবত সেই ভয়ঙ্কর স্মৃতিটাই তার শরীরে কম্পন ধরালো। তৃষিত বিস্মিতভাবে বলে উঠল, হ্যাঁ, সে কি? তারপর? নীলকণ্ঠবাবু আবার বলতে শুরু করলেন, কোন রকমে হাতটাকে ওই গহ্বর থেকে বার করে আমি হাসপাতালে ছুটলাম। 3-4 আমাকে সেখানেই থাকতে হলো। 7 দিন পর আবার আমি ফিরে এলাম এই ফ্যাক্টরিতে। মেশিনটা চালু থাকায় 100-র মতো বোতল তখন সিল হয়ে গিয়েছিল। সেগুলো আমি পাঠিয়ে দিলাম ক্যাটারারের কাছে। কয়েকদিন পর ক্যাটারার এসে জানালো যে আরো 500 বোতলের জোগান দিতে হবে আমাকে। হেমলক খেয়ে নাকি সবাই ধন্য ধন্য করছে। কিন্তু ব্যাপারটা কি? একটু ভাবতেই আমার কাছে স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা। ওই কাঁটাগুলো যখন আমার হাতটাকে পিষছিল, তখন যে রক্ত বেরিয়েছিল তা 1 ফোঁটা 1 ফোঁটা করে মিশেছিল ওই হেমলকের বোতলে। যে পদার্থগুলো হেমলকের মধ্যে ছিল তার সঙ্গে 1 ফোঁটা রক্তের রাসায়নিক ক্রিয়াতে হেমলকের অপূর্ব স্বাদ সৃষ্টি হয়েছে। তৃষিত বলে উঠল, কি বলছেন আপনি? নীলকণ্ঠবাবু শান্ত স্বরে বললেন, ঠিকই বলছি। হেমলকের স্বাদের গোপন রহস্য ওই 1 ফোঁটা রক্ত। গল্পটা আপনি বিশ্বাস করলেন না, তবে এই দেখুন। এই বলে তিনি চাদরের তলা থেকে তার ডান হাতটা বের করলেন। ক্ষতবিক্ষত সে হাতের কবজি থেকে নিচের অংশটা নেই। তৃষিত স্তম্ভিত, হতভম্ব। নীলকণ্ঠবাবু বললেন, 1 মিলিলিটার রক্ত মানে 20 ফোঁটা রক্ত। আমরা যে 1 পাউচ বা 1000 ইউনিট রক্ত দিই তাতে 500 মিলিলিটার রক্ত থাকে। অর্থাৎ 1 ইউনিট রক্ত দিয়ে 1000 বোতল হেমলক বানানো যায়। আমি মিথ্যা বলি না। প্রথম দিন আপনার সঙ্গে সাক্ষাতের সময় আমি আপনাকে বলেছিলাম হেমলক তৈরি হয়েছে আমার রক্ত আর পরিশ্রম দিয়ে। তার আসল অর্থ সেদিন আপনি ধরতে পারেননি। তৃষিত নিজের চোখ কানকে যেন বিশ্বাস করতে পারছে না। সে বলল, সেগুপ্ত, আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সঙ্গে। আপনি কি তবে ব্লাড ব্যাংক থেকে রক্ত এনে হিমলকের সঙ্গে মেশান? এই প্রশ্নের জবাবে নীলকণ্ঠবাবু যা বললেন তাতে আরো চমকে গেল তৃষিত। নীলকণ্ঠবাবু বললেন, সে চেষ্টা আমি করেছিলাম, কিন্তু টাটকা গরম রক্তের ফোঁটা না হলে হেমলকের স্বাদটা ঠিক আসে না।
ওই ঘটনার পর থেকে ফ্যাক্টরি আমি একাই চালাই। ভবঘুরে ধরনের কোনো লোক পেলে এখানে নিয়ে আসি, আর আপনার মতো কিছু অতি উৎসাহী লোকও কখনো সখনো আমার এখানে আসে। আর আপনারাই তো আমাদের হেমলকের দুষ্প্রাপ্য কাঁচা মাল, গোপন রেসিপি। যখন পাই না, প্রোডাকশন বন্ধ থাকে। একজন মানুষের শরীরে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে। 1000-7-8 বোতল তো অনায়াসেই তৈরি হয়ে যায় তা দিয়ে। প্রতি বোতলের জন্য তো মাত্র 1 ফোঁটা রক্ত লাগে। এই বলে ত্রিশিতের দিকে বাম হাত তুলে ধরলেন নীলকণ্ঠবাবু। কখন যেন তার হাতে উঠে এসেছে একটা পিস্তল। ত্রিশিত হতভম্ব হয়ে গেল। মৃদু কাঁপা গলায় সে বলল, ও কি, আপনি আপনি পিস্তল বার করলেন কেন? হিংস্র হাসি ফুটে উঠেছে নীলকণ্ঠবাবুর ঠোঁটের কোণে। হিসিস করে চাপা স্বরে তিনি বলে উঠলেন, যাতে আপনি ফিরে গিয়ে এই গল্প কাউকে করতে না পারেন সেজন্য। যাতে আরো বেশ কয়েক হাজার হেমলকের বোতল বাজারে ছাড়া যায় সেজন্য। জানেনই তো প্রচুর চাহিদা হেমলকের। এরপর তিনি ত্রিশিতকে বললেন, সামনে ছোট ঘরের যে দরজাটা আছে ওর ভেতর ঢুকে পড়ুন। আমি চেষ্টা করব মৃত্যুর আগে যতটা সম্ভব কম যন্ত্রণা দিতে আপনাকে। আপনার শরীর থেকে ধীরে ধীরে রক্ত নেব আমি। কয়েকটা লোককে তো আমি শটান ওই কাঁটাওয়ালা পেশাই পাত্রের ভেতর ঠেলে ফেলেছিলাম। আমি 5 গুনবো অথবা গুলি চালাবো, তাতে 2 দিন আয়ু কমে যাবে আপনার। পাশবিক হাসি ফুটে উঠেছে নীলকণ্ঠবাবুর মুখে। তিনি ধীরে ধীরে গুনতে শুরু করলেন। 1, 2। পিছু হাঁটতে শুরু করলো ত্রিশিত। কিন্তু এরপরই হঠাৎ তার মনে হলো যে এই মুহূর্তে হোক আর 2 দিন পরই হোক, মরতে যখন তাকে হবেই, এখন বাঁচার জন্য একটা শেষ চেষ্টা তাকে করতেই হবে। কিন্তু কিভাবে? আর এরপরই হঠাৎ তার খেয়াল হলো জ্যাকেটের পকেটে রাখা হেমলকের বোতলটার কথা। বাঁচার শেষ চেষ্টা স্বরূপ সেই বোতলটা মুহূর্তের মধ্যে বার করে ত্রিশিত সজোরে ছুঁড়ে মারল নীলকণ্ঠবাবুকে লক্ষ্য করে। এই ঘটনা যে ঘটতে পারে তার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। বোতলটা প্রচন্ড জোরে আছড়ে পড়ল তার মাথায়। তার হাতের পিস্তলটা ছিটকে পড়ল মাটিতে। প্রচন্ড শব্দে একটা গুলি বেরিয়ে গেল তার থেকে। কিন্তু নীলকণ্ঠবাবু এত সহজে দমবার পাত্র নন। কাঁচের বোতলের আঘাতে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে তার। সেই অবস্থাতেই ঝুঁকে পড়ে মাটি থেকে পিস্তলটা কুড়িয়ে নিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু ত্রিশিত ছুটে এসে ধাক্কা মারল তাকে। আর টাল সামলাতে না পেরে নীলকণ্ঠবাবু হুমড়ি খেয়ে পড়লেন সেই হাড়ির মতো পেশাই যন্ত্রের ভেতরে। নীলকণ্ঠবাবু তার শরীরটাকে তার ভেতর থেকে বার করে আনতে চেষ্টা করছিলেন ঠিকই, কিন্তু কিন্তু বাইরে বেরিয়ে থাকা তার শরীরের নিচের অংশের ধাক্কাতে কোনোভাবে চাপ লাগলো কাঠামোর গায়ের সুইচটাতে। চালু হয়ে গেল পেশাই যন্ত্র। তার ধাতব কাঁটাগুলো আঁকড়ে ধরল গহ্বরের ভেতরে থাকা নীলকণ্ঠবাবুর দেহের ঊর্ধ্বাংশ। সেই ভয়ঙ্কর পেশাই যন্ত্রের ভেতর থেকে শেষ একটা আর্তনাদ বেরিয়ে এলো নীলকণ্ঠবাবুর গলা থেকে। তারপর ত্রিশিতের চোখের সামনে নীলকণ্ঠবাবুর পুরো দেহটাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল হা করা পেশাই যন্ত্রের গহ্বরে। একটা অদ্ভুত মট মট শব্দ শুধু ভেসে আসতে লাগলো সেই হাড়ির মতো পেশাই যন্ত্রের ভেতর থেকে। সম্ভবত হাড় আর খুলি ভাঙার শব্দ। ত্রিশিতের যখন সম্বিত ফিরল ততক্ষণে কনভেয়ার বেল্টটাও চালু হয়ে গেছে। পাশের ঘর থেকে এসে বহন করে আনছে হেমলকের বোতলগুলো এসে কয়েক মুহূর্তের জন্য থামছে পেশাই যন্ত্রের নিচে।
যন্ত্রের নিচের সরু ধাতব ফানেলের সূচাগ্র মুখটা মুহূর্তের জন্য বোতলের ভেতর প্রবেশ করে 1 ফোঁটা করে রক্ত মিশিয়ে দিচ্ছে হেমলকের বোতলে। চুনির মতো 1 ফোঁটা গাঢ় রক্ত মিশে যাচ্ছে সাদা রঙের পানীয়তে। বাইরে থেকেই দেখা যাচ্ছে স্বচ্ছ বোতলগুলোর ভেতরটা। তারপর সেই বোতলগুলো কনভেয়ার বেল্ট বাহিত হয়ে কিছু দূরের ছোট যন্ত্রের ভেতর ঢুকে ছিপি এঁটে বেরিয়ে যাচ্ছে ঘরের বাইরে। তৃষিত এরপর সেখানে আর দাঁড়ালো না। একবার সে বোতলগুলোর দিকে শেষবারের মতো তাকিয়ে টলতে টলতে সেই ঘর ছেড়ে, কারখানা ছেড়ে বাইরে বেরিয়ে কোনো রকমে বাইকে চেপে বসলো। শীতের বেলা, সূর্য ডুবে গেছে। চারপাশের খোলা মাঠ থেকে অন্ধকার আর কুয়াশা ভেসে আসছে কারখানার দিকে। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে হারিয়ে যাবে সবকিছু। বাইক স্টার্ট করে তৃষিত রওনা হলো কলকাতার দিকে। তার পেছনে পড়ে রইল হেমলকের কারখানা। তখনও হয়তো হেমলকের প্রতিটা বোতলে 1 ফোঁটা করে মিশে চলেছে নীলকণ্ঠ বাবুর রক্ত। হেমলকের গোপন রেসিপি, যা তৈরি করছে হেমলকের অতুলনীয় স্বাদ। এতক্ষণ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা হেমলক। ভাষ্য পাঠে আমি রচনা, লেখকের ভূমিকায় শ্রীপর্ণা, তৃষিতের ভূমিকায় অভিক, বড় সাহেব পরিতোষ মুখার্জির ভূমিকায় সিদ্ধার্থ, নীলকণ্ঠ ও অন্যান্য ভূমিকায় অগ্নিশ, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দেবেন আর আমাদের এই এগিয়ে চলার সুন্দর পথকে আরও সুন্দর হতে সাহায্য করবেন, এই আশা রাখি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও কোনো নতুন গল্প নিয়ে, নতুন মোড়কে, নতুন উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।